বর্ষা চৌধুরী যদি আপনার জীবনে আসে আপনি কি তাকে মেনে নেবেন? তখন আমি বলছিলাম যে আপনার পায়ের জুতাটা খুলে আমার গায়ের মধ্যে মারেন। পুরুষ মানুষ ভালোবাসার পাগল, পুরুষ মানুষ কেয়ারিংয়ের পাগল। এই মহিলাটার সাথে আমার বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতিতে পরিচয় হয়। সে দাঁড়ায় ছিল, আমি নিজে চেয়ারটা থেকে দাঁড়িয়ে আমি ওনাকে বসতে দিছি, অনার করতে এই বসতে দিছি বলে আমার জীবন শেষ। এখন আমি যদি না চাই, ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরী মেয়ের যদি আমাকে এসে সে এই ধরনের প্রস্তাব দেয়, কথা বলে, আমি রাসেল মেয়ে যদি না চাই, তার কোনো সাধ্য নাই যে আমাকে সে মানে গোপন কোনো জায়গায় নিয়ে যাবে। আমি সংসার করছি 3 দিন, আমার 3 দিন সংসারে আমার 17 দিন, আমার নামে 5টা মামলা করছে উনি। না, এটা ঠিক না। এই যে চাটুকার, এই চাটুকারিতা মোটেও পছন্দ। আমি মনে করি একজন পুরুষ মানুষ কখনো চাটুকার হইতে পারে না। আমার দেখবেন যে আমি কখনো কারো পেছনে দাঁড়ায় আমি ছবি তুলি নাই আমার জীবনে। না, আমি পুরুষ মানুষ, আমার যতটুকু আছে এইটুকু দিয়েই আমি সামনের দিকে আগায় যাব। এই যে ভাই ভাই করা, আরে ভাই ভাই না করে ভাই ডাক শোনার জন্য চেষ্টা করতে হবে। যে সবাই ভাই ভাই করবে, ভাই 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 ডাকবো, এটা না। ভাই যেন আপনাকে অন্যজনও ডাকে, এই জন্য আপনার চেষ্টা করতে হবে। না, এটা তো উনি ছোটো করছে, এটার রেজাল্ট উনি পাচ্ছে। এখন যা দেখলাম যে আদালতে এর চেয়ে বড় অপমান একটা মানুষকে আর কীভাবে, আদালতে ওনার উপরে ডিম মারছে। ডিম মারতে গিয়ে আমি ওই ফুটেজটা দেখলাম যে একজন মহিলা পুলিশ অফিসারের গায়ের মধ্যে লাগছে। এটাও অনেক বড় দুঃখজনক ব্যাপার। এবং আমি বলবো যে এমন কর্ম আমি কেনই করব, যে আমি যখন জেলে, আমিও তো যে কোনো কারণে একবার জেলে গেছি, মানুষ কাঁদছে, অনেক সাংবাদিক কাঁদছে যে ওনাকে আজকে আমরা এত বছরে ওনার মধ্যে খারাপ কিছু পাই নাই, মানুষটা কি, অনেক মানুষ কাঁদছে। তো এখন কথা হলো, আপনি যখন জেলে যাবেন, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, তখন মানুষের প্রতি আপনার ভালোবাসা থাকতে হবে, এইভাবে আপনার জীবনটা তৈরি করতে হবে। দেখেন, উনি যখন আমি যখন নিজে সে ইচ্ছায় সৌজবাগ থানায় যাই, এবং আমি যখন জেল হাজতে আমি নিজের ইচ্ছায় যে আত্মসমর্পণ যেটা বলে এটা করি, তার জেলখানা থেকে আসার পর অনেক সাংবাদিক মহোদয় অনেক আমাকে বলছে আপনার 2টা কথা বলেন। আমি খুব বেশি কথা বলি নাই এবং বলতে চাই নাই। কারণ কি, আমি শুধু আল্লাহকে বলছি যে আল্লাহ, আমি যদি অন্যায়কারী হই, আমি যদি সত্যিই জুলুমকারী হই, আমার বিচার হোক। আর আমি যদি জুলুমকারী না হই, আমার উপরে যদি এটা একটা সাজানো প্ল্যান থাকে, তাহলে আপনি ওনাকে বুঝদান করেন। আমি ওনার উপরে অভিশাপ দিই নেই, আমি বলছি যে আপনি ওনাকে জিনিসটা বোঝার দেন। কারণ সেও তো দিন শেষে একজন মানুষ, তাকে অভিশাপ দিয়ে আমার বা লাভ কী। এবং আমার উপরে সে যে অন্যায়, যে জুলুম করেছে, এবং আমার এত কষ্টের, দেখেন এই সিনেমা নিয়ে বলেন, আমি কিন্তু লড়াই করে যাচ্ছি, যুদ্ধ করে যাচ্ছি। যুদ্ধ করতে করতে কিন্তু দেখেন একটা জায়গায় কিন্তু আমি আসতেছি, আল্লাহ আমাকে নিয়ে আসতেছে সেই জায়গায়। আমার এইভাবে সে আমার জীবনটাকে মানে সারখান না করলেও পারত। এই 3-4 দিনের পরিচয়, আরে বিয়ে হয়েছে, আপনার সাথে আমার বনিবনা নাই হইতে পারে, আপনি আপনার মতো করে থাকেন, আমিও আমার মতো করে থাকি। এই যে আপনি যা করছেন, এই যে আপনি যাই করছেন, এগুলো আপনি একটাবার চিন্তা করেন নাই যে আমি যে অন্যায়গুলো করছি, এগুলো তো প্রকৃতির বিচার আছে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, নামাজ, রোজা, হজ, জাকাতের চেয়েও একটা ভালো জিনিস হচ্ছে যে মানুষের প্রশংসা করা, মানুষের গীবত না করা। এখন আমি এই মহিলাকে নিয়ে একটা নেগেটিভ কথা বলবো, এই কথাটা লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মানুষের কাছে চলে যেতে পারে, তখন এটা তার গীবত হয়ে গেল, পরনিন্দা হয়ে গেল। আমি এটা দেবো না। আমি সুযোগ পেলে তার 2টা ভালো কথা বলে দিব, কিন্তু আমি খারাপ কোনো কথার মধ্যে যাব না। ওনার সংশোধন হওয়া উচিত ওনার। এবং রাস্তায় আপনি কি কখনো মেনে নিতেন? কাকে? আমারে মাই টিভিতে আমার খুব প্রিয় একজন উপস্থাপক, উনি আমাকে জিজ্ঞেস করছিল যে বর্ষা চৌধুরী যদি আপনার জীবনে আসে আপনি কি তাকে মেনে নেবেন? তখন আমি বলছিলাম যে আপনার পায়ের জুতাটা খুলে আমার গালের মধ্যে মারেন। মানে উনি বুঝে গেছে যে অ্যান্সারটা আসলে কী দিস, মানে এর চেয়ে বড় অ্যান্সার আর কী হইতে পারে। তো এটা কোনোদিনও সম্ভব না, আর এটা সম্ভব হোক এটা আমি চাই না, আল্লাহ যেন এটা না করে। এখন যেটা শুনছি, আমি তো জানি না, যে উনি নিজেই বলছেন যে আমাদের এক নায়কের 3 মাসের সন্তান তার পেটে। এরপরে আমার মামলা চলাকালীন ওই যে এক সাংবাদিক উনি বিয়ে করেছেন, 2 মাস ওনার সাথে ছিলেন। এটা তো প্রকাশ্য ঘটনা। এখন প্রকাশ্য ছাড়া আরও যে ঘটনাগুলা কত থাকতে পারে এটা আমি জানি না। তার ভিতরে কিছু নাই, বুঝছেন। আসলে পুরুষ মানুষ ভালোবাসার পাগল, পুরুষ মানুষ কেয়ারিংয়ের পাগল। এই মহিলাটার সাথে আমার বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতিতে পরিচয় হয়। সে দাঁড়ায় ছিল, আমি নিজে চেয়ারটা
থেকে দাঁড়িয়ে আমি ওনাকে বসতে দিছি, অনার করতে, এই বসতে দিছি বলে আমার জীবন শেষ। এরপরে উনি আমার মেসেজ দেয়, ফোন করে, পিছে লাগে যে আপনি সবাই ওখানে দাঁড়ানো, আপনি আমাকে বসতে দিছেন, আপনি মানুষ ভালো, এটা সেটা, শুধু বসতে দিছি তাই আমার জীবন শেষ। তো সেই জায়গা থেকে বলবো সে আমাকে অনেকভাবে বুঝাইছে যে আমি অসহায়, আমার কিছু না, এটা হচ্ছে প্রত্যেকটা ছেলেকে বোঝায়। এরপরে হয়তো মানুষ তার ফাঁদে পড়ে যায়। তা আমি বলবো যে এই ফাঁদ থেকে এখন আমার মনে হয় আর কেউ পড়বে না, বা এই ফাঁদ থেকে বাঁচা উচিত। এবং সাংবাদিক ওনার ইন্টারভিউ নিতে গেছে, উনি ফেসে গেছে। এক নায়ক ওনার দেওয়া ছবি বানাবে বলছেন, উনি ফেসে গেছেন। ওনার আমি জানি এই সাংবাদিক না, এইখানে মুন্না খানের যে ব্যাপারটা, এই ছেলে, ওনাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, দেখা হয়েছিল একদিন। তো আমি বলবো যে ওনার এটা একটু উনি বেশি অন্যায় করে ফেলছে। দেখেন, আমার সিনিয়র যারা, আমি যখন বাংলা চলচ্চিত্র শিল্পী সমিতির বাগানে বসে আছি, এখানে যদি আমার একদিনের সিনিয়র একজন শিল্পী আসে, আমি কিন্তু এই চেয়ারটা থেকে দাঁড়ায় ওনাকে আমি বসতে দিব। তো সেই জায়গা থেকে উনি যেহেতু জানে যে এই মহিলাটার সাথে আমার এই মামলা চলতেছে, এই ঘটনা, এবং ওই সাংবাদিককে সে বিয়ে করছে, তখন এই মহিলাটাকে নিয়ে ওনার এতটা ডেসপারেট হওয়া আমি মনে করি যে ঠিক হয়নি। কারণ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়ক নাই বললেই চলে। ছেলেটা যেভাবে আগাইতে ছিল, আমার মনে হয়েছিল যে একটা ভালো একটা আমরা লোক পাবো। জান না, হ্যাঁ একটু হ্যাঁ, কি শেষ এবং আমরা একটু জানতে করলো। না, মুন্না খান তো স্বীকার করছেই, ওই ছেলেটা তো, ওই ভদ্রলোক তো স্বীকার করছেই যে আমি ছিলাম, টাকার বিনিময়ে ছিলাম। উনি তো অন লাইভে সে কথা বলছে। এখন দেখেন এই নোংরা কথাগুলো, এই পার্সিয়ালিটি কথাগুলো আপনি দেখেন আমার মুখ দিয়ে। মুন্না খান কি আসলে স্বীকার করছে তার সাথে রাতে ছিল? ওই তো লাইভে ছিলে, লাইভে বলছে, আমি লাইভটা দেখেছি তো, ওই লাইভের মধ্যে বলছে যে আমি ওর লগে ছিলাম টাকার বিনিময়ে। সে এখন বাচ্চা হলো। সে তো নাকি এভাবে বলেছেন, আসলে তাকে নাকি শুটিং এর জন্য ডাক দিয়েছে, শুটিং করা অবস্থায় নাকি ওই শট নিয়েছে। না না, শুনেন, আমি 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 বলি, হ্যাঁ। আমি রাসেল মিয়া, আমি যদি একটা মেয়ে যদি এ ব্যাপারে আমাকে কোনো ক্লেম করে যে রাসেল মিয়া এই করছে, আমি যতক্ষণ পর্যন্ত না চাইবো ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো নারী পারবে না। তার মানে নারী পারবে না, তার মানে ওনারও সদিচ্ছা ছিল, নারীর ওই মহিলারও সদিচ্ছা ছিল, যার কারণে হয়েছে ব্যাপারটা। এখন আমি যদি না চাই, ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় সুন্দরী মেয়ের যদি আমাকে এসে সে এই ধরনের প্রস্তাব দেয়, কথা বলে, আমি রাসেল মেয়ে যদি না চাই, তার কোনো সাধ্য নাই যে আমাকে সে মানে গোপন কোনো জায়গায় নিয়ে যাবে। তার মানে এখানে উভয় পক্ষেরই দোষ ছিল বলে আমি বিশ্বাস করি।